অনুরোধ রইল ভাই, একটা লাইক না দিয়া কষ্ট করে একটু ধৈর্য সহকারে কথাগুলা শুনে যান। আর জাতির কাছে ভিডিওটা শেয়ার কপি লিঙ্ক করে দেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই কথাগুলা শুনতে পারবে। সাম্প্রতিক সময় আবার আলোচনায় উঠে এসেছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রটা কি? যতটুকু জানা যায়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে সহিংস আন্দোলন হয়েছিল, মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে যারা আন্দোলন করেছিলেন, শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন, তারা নতুন করে তাদের বৈধতার একটা স্বীকৃতি নেবার জন্য কথিত জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চান। সে কারণেই বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু আলোচনা করা প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে 1972 সনের 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে এলেন। 11 জানুয়ারি রাষ্ট্রপতির অস্থায়ী সংবিধান অধ্যাদেশ জারি করা হলো। সেটাই হচ্ছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রথম ভিত্তি রচনা। এরপরে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হলো। সেই কমিটি 21টি অধিবেশনে 208 দিন বৈঠক করে একটা খসড়া উপস্থাপন করলেন গণপরিষদে। নতুন প্রজন্মের জন্য বলা দরকার গণপরিষদটা কি। গণপরিষদটা ছিল যারা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছিলেন, সেই সকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে ফোরামটা, সেটাই গণপরিষদ। সেখানে এটা উপস্থাপিত হলো, অসংখ্য সংশোধনী নেওয়া হলো। এই সংশোধনী নেবার পরে পার্লামেন্টে 1972 সনের 4 নভেম্বর এই সংবিধান পাশ করা হলো। সেখানে উল্লেখ করা হলো যে এই সংবিধান কার্যকর করা হবে 1972 সনের বিজয় দিবসে, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে। এটাই হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন। এবং সে আইনে মৌলিক কাঠামো রচনা করা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং মানুষের ফান্ডামেন্টাল যে নিডসটা, অর্থাৎ মৌলিক চাহিদা। সেক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ 15 উল্লেখ করা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলির গ্যারান্টি রাষ্ট্র নিশ্চিত করবে। এবং আরো উল্লেখ করা হলো যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হয়, তাহলে তিনি এই সংবিধানের 102 অনুচ্ছেদের আওতায় প্রতিকার চাইতে পারবেন। আর সংবিধানের 7-2 অনুচ্ছেদে বলা হলো এই সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কোন আইন বা কোন অ্যাক্ট যদি কেউ করেন, সেটা বাতিল বলে গণ্য করা হবে। বিভিন্ন সময়ে সংবিধানকে পদদলিত করা থেকে রক্ষা করার জন্য নতুন একটি অনুচ্ছেদ সংযোজন করা হলো 7-A। সেখানে বলা হলো কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী যদি সংবিধানকে বেআইনিভাবে পরিবর্তন করতে চায়, সংবিধানের কোনো অনুচ্ছেদকে পাল্টাতে চায়, অথবা অনুচ্ছেদ বহির্ভূত কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, কেউ যদি সহযোগিতা করেন, সমর্থন করেন, অনুসমর্থন করেন, তাহলে তাদের সেই কৃতকর্ম হবে সংবিধান লঙ্ঘন, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত হবেন যারা এ কাজটি করবেন। এভাবে বাংলাদেশের সংবিধানের ডেভেলপমেন্ট হলো। এখন কোটা বিরোধী আন্দোলনের নামে যারা সহিংস আন্দোলন করেছিল, যারা অসংখ্য মানুষকে মেরেছে, রাষ্ট্রীয় বিভিন্ন অবকাঠামো আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে, বিভিন্নভাবে তাদের এইটার সঙ্গে যারা সম্পৃক্ত না তাদের মেরেছে, একটা মেটিকুলাস ডিজাইন করে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন, তাদের কৃতকর্মটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ, অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য অপরাধ। সেই অপরাধের দায় থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটা প্রোটেকশন নেওয়ার জন্য জুলাই ঘোষণাপত্র রচনা করতে একবার উদ্যোগ নিয়েছিলেন, আবার ওনাকে চেষ্টা করছেন। এখন ক্ষমতা যারা অধিষ্ঠিত, এদের কেউ কিন্তু নির্বাচিত নন। ডেমোক্রেটিক প্রসেসে, আইনানুগ প্রক্রিয়ায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেননি, অবৈধ উপায়ে দখল করেছেন। তারা এই সংবিধানকে অকার্যকর করার জন্য সংবিধান সংস্কার কমিটি নামক একটি কমিটি করেছেন। সেই কমিটির প্রধান তিনি বাংলাদেশের নাগরিকও না। তিনি শপথ নিয়েছেন আমেরিকার স্বার্থ রক্ষা করবেন, আমেরিকার সংবিধানকে অনুসরণ করবেন।
বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ তিনি না, সাংবিধানিক আইনের কোনো ব্যাকগ্রাউন্ডও তার নাই, কোনো অভিজ্ঞতাও তার নাই। এমন ব্যক্তিদের দিয়ে বাংলাদেশের সংবিধানের সংস্কার করার জন্য তথাকথিত কমিটি করা হয়েছে তখন সংবিধান প্রণয়ন কমিটির যিনি প্রধান প্রখ্যাত আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন এবং তার সহযোগী বাংলাদেশের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমিরুল ইসলামরা বেঁচে আছেন। তাদের জীবদ্দশায় মার্কিন নাগরিক এসে, যার কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড নাই, তিনি বাংলাদেশের সংবিধানকে বলছেন এটা কোনো সংবিধানই না, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এবং যারা অবৈধভাবে বাংলাদেশে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করলেন, বাংলাদেশে নজিরবিহীন নৈরাজ্যতা, সহিংসতা, ভয়ঙ্কর অবস্থা করলেন, তারা প্রোটেকশনের জন্য এই সংবিধানের পরিবর্তে জুলাই ঘোষণা তৈরি করতে চান। এই সব ব্যক্তিরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেই প্রসঙ্গেই আমার আজকের অ্যাংজাইটি থেকেই কথা। বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছেন অবৈধভাবে, তারাও কিন্তু শপথ নিয়েছেন এই কথা বলে যে আমি শপথ গ্রহণ করিতেছি যে বাংলাদেশের সংবিধানকে সংরক্ষণ করব, অনুসরণ করব, মেনে চলব, সংবিধানের বিধান অনুসারে কার্য পরিচালনা করব। অর্থাৎ বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এবং এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করার কথা বলেছেন। আবার আরেকটি মহল, আমি বলবো আরেকটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের প্রধান শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করার আন্দোলনের সময় তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন, আমার উপর আস্থা রাখুন, আমি আপনাদের দায়িত্ব গ্রহণ করলাম। আমি সেনা প্রধানের কথাই বলবো, তারাও কিন্তু শপথ নিয়েছেন যখন কমিশন অফিসার হন বা সেনা প্রধান হন, বিভিন্ন পর্যায়ে যে শপথ থাকে সেখানে বলেছেন তিনি বাংলাদেশের প্রতি, বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি এবং বাংলাদেশের সংবিধানের প্রতি আনুগত্য পোষণ করে অনুসরণ করবেন। শপথে আরো উল্লেখ করা হয়েছে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করেও তারা বাংলাদেশের সাংবিধানিক অবস্থা, সংবিধান, বাংলাদেশ এবং রাষ্ট্রপতিকে রক্ষা করবেন। আজকে কি সেই শপথ অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন? এ প্রশ্নটা আলাপ আলোচনায় উঠে এসেছে।